শুভ সন্ধ্যা। আজকের আলোচ্য বিষয় অর্গানন অফ মেডিসিনের দৃষ্টিতে প্রশ্নোত্তরে হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু কথা। আমরা তার দ্বিতীয় পর্ব আজ আমরা শুরু করব। দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আমরা হোমিওপ্যাথি অর্গাননের দৃষ্টিতে হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করেছিলাম প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক ঔষধ কি কিডনির উপরে প্রভাব বিস্তার করতে পারে। উত্তরে আমরা বলবো হোমিওপ্যাথির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এমনকি হোমিওপ্যাথি ক্যান্সার, এইডস এবং আজকে সারা পৃথিবী যে আতঙ্কে ভুগছে, সারা পৃথিবী আজকে তটস্থ সেই কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসেও হোমিওপ্যাথি নিরাময় করতে সক্ষম। এমনকি বার্ধক্যজনিত কিডনিজনিত রোগগুলিও নিরাময় করতে সক্ষম। তবে মাথায় রাখতে হবে আমাদের টোটালিটি অফ সিমটমস নট ডিজিজ। আমাদের সবসময় মনে রাখতে হবে হোমিওপ্যাথ ট্রিট দ্য পেশেন্ট নট ডিজিজ, সিমিলিবাস কিউরেন্টা। এই তথ্য আমাদের সবসময় মনে রাখতে হবে। প্রশ্ন, হোমিওপ্যাথির অর্থ কি? হোয়াট ইজ হোমিওপ্যাথি? হোমিওপ্যাথিটা কি? হোমিওপ্যাথির অর্থ হলো সময়তে সিমিলিবাস কিউরেন্টা, সময়তে, অর্থাৎ বিষক্ষয় হয়। হোমিওপ্যাথি ওষুধে সুস্থ মানবদেহে বিভিন্ন শক্তিকে প্রয়োগ করে যে রোগ লক্ষণ উৎপন্ন করে, কোনো অসুস্থ ব্যক্তির অনুরূপ রোগ লক্ষণ দেখা দিলে উক্ত ওষুধই নিরাময় করে। এই হচ্ছে হোমিওপ্যাথির মূল ফর্মুলা। অর্থাৎ কোনো মানবদেহে কোনো রোগ হলে আমরা ওষুধ শক্তি দিয়ে সেখানে একটা কৃত্রিম রোগ আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি। অর্থাৎ সময়তে সিমিলিবাস কিউরেন্টা, অর্থাৎ বিষক্ষয় হয়। আমরা কি জল দিয়ে হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করতে পারি? আমরা জল মিশিয়ে কি হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করতে পারি? উত্তরে ফিল্টার করা বিশুদ্ধ জল হোমিওপ্যাথিতে ব্যবহার করা যেতে পারে। ফিল্টার করা বিশুদ্ধ জল হোমিওপ্যাথিতে ব্যবহার করা যেতে পারে। আমরা কি একসাথে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করতে পারি? আমরা কি একসাথে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি ওষুধ গ্রহণ করতে পারি? উত্তরে কোনো চিকিৎসা পদ্ধতি নিখুঁত নয়। অ্যালোপ্যাথি অর্থাৎ মূল ধারা বা অন্যান্য বিকল্প চিকিৎসার সাথে হোমিওপ্যাথি ব্যবহার করা যেতে পারে, তবে যথাসম্ভব এগিয়ে যাওয়াই ভালো। আমরা উত্তরে কি জানলাম? যে আমরা হোমিওপ্যাথির সাথে অ্যালোপ্যাথি ব্যবহার করতে পারি, কিন্তু না করাই ভালো। নাক্স ভূমিকা কিসের জন্য ভালো? হোমিওপ্যাথি নাক্স ভূমিকা আমরা বলছি মানে ইফ ইউ হ্যাভ নো গিভ নাক্স ভূমিকা, যখন আপনার হাতে কোনো ওষুধ থাকবে না তখন নাক্স ভূমিকা দাও। তাহলে এই নাক্স ভূমিকা কিসের জন্য ভালো? নাক্স ভূমিকা হজম সংক্রান্ত রোগগুলি, হার্ট এবং সংবহনতন্ত্র ব্যাধি, চোখের রোগ, ফুসফুসের রোগ, নার্ভের রোগ, মাথার যন্ত্রণা, মাইগ্রেন, মেয়েদের মাসিক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদিতে সুফল পাওয়া যায়। তাহলে নাক্স ভূমিকা আমরা কখন ব্যবহার করতে পারি? নাক্স ভূমিকা আমরা ব্যবহার করতে পারি
হজম সংক্রান্ত কোনো সমস্যা হলে, আর কি হার্টের ক্ষেত্রে, হার্টের রোগে, সংবহন তন্ত্রের ব্যাধি, চোখের রোগে, ফুসফুসের রোগ, নার্ভের রোগ, মাথার যন্ত্রণা, মাইগ্রেন, মেয়েদের মাসি বন্ধ হয়ে যাওয়া ইত্যাদিতে আমরা নার্স ভূমিকা সুফল পেয়ে থাকি। আর কি হোমিওপ্যাথি ওষুধগুলি কতটা নিরাপদ? হোমিওপ্যাথি ওষুধগুলো কতটা নিরাপদ? উত্তরে আমরা বলবো হোমিওপ্যাথি প্রতিকারগুলি সাধারণ নিরাপদ এবং মারাত্মক প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি থাকে না। তবে উক্ত ওষুধ এমন উপাদান থাকতে পারে যা নিরাপদ নয় বা অন্যান্য ওষুধের ক্রিয়া হস্তক্ষেপ করে। সেই জন্য আমরা চোখ কান বুঝে সবসময় যে হোমিওপ্যাথি ব্যবহার করব তা নয়। আমরা নিউটনের থিওরিতে জানি, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যার অ্যাকশন আছে তার রিয়াকশনও আছে। সুতরাং হোমিওপ্যাথি ওষুধে যদি অ্যাকশন থাকে তাহলে রিয়াকশনটা কেন থাকবে না? অবশ্যই রিয়াকশন থাকে। এই জন্য চিন্তা ভাবনা করে ওষুধ নিতে হবে। হোমিওপ্যাথি ওষুধ কখন নেওয়া উচিত? হোমিওপ্যাথি ওষুধ কখন নেওয়া উচিত? হোমিওপ্যাথি ওষুধ সেবনকালে জিহ্বায় কোনো আস্তরণ থাকা চলবে না। হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সময় জিভে কোনো আস্তরণ থাকা চলবে না। তাহলে কী করতে হবে? আমাদের জিভটা পরিষ্কার করতে হবে। ওষুধ খাওয়ার আগে ভালো করে জিভটাকে প্রক্ষালন করতে হবে। তাই হোমিওপ্যাথি ওষুধ সেবনের পূর্বে জিহ্বা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ওষুধ সেবনের আধ ঘন্টা আগে বা পরে দাঁত ব্রাশ বা কোনো নেশাদ্রব্য, মদ, গাঁজা, ভাং, আফিম, কর্পূর, হিং, মেনথল, থাইমল ধূমপান করা উচিত নয়, কারণ এগুলো হোমিওপ্যাথি ওষুধের ক্রিয়াকে ব্যাহত করে। প্রশ্ন, ভারতে কি হোমিওপ্যাথি আইনসিদ্ধ? ভারতে কি হোমিওপ্যাথি আইনসিদ্ধ? উত্তর বলবো হ্যাঁ, ভারতে হোমিওপ্যাথি সম্পূর্ণরূপে আইনসিদ্ধ হয়েছে এবং সেটা হয়েছে 1978 সালে। কেন্দ্রীয় সরকার অনুমোদিত কেন্দ্রীয় রাজ্য কাউন্সিল এবং কেন্দ্রীয় গবেষণাগার প্রতিষ্ঠিত হয়েছে। আইনসিদ্ধ তো বটেই, এবং কেন্দ্রে দুটো হোমিওপ্যাথি সংস্থা তৈরি হয়েছে। একটা কাউন্সিল অফ হোমিওপ্যাথি মেডিসিন, আর একটা হচ্ছে কাউন্সিল অফ রিসার্চ ইনস্টিটিউট। আর তারই অধীনে সারা ভারতবর্ষে যত রাজ্য আছে, প্রত্যেক রাজ্যে রাজ্যভিত্তিক একটি করে হোমিওপ্যাথি কাউন্সিল আছে। প্রশ্ন, ব্রাইনিয়া কি এবং আপনার কি এটা ব্যবহার করা উচিত? উত্তর হচ্ছে ব্রাইনিয়া একটি উদ্ভিদজাত ভেষজ, অর্থাৎ ভেজিটেবল কিংডম থেকে ব্রাইনিয়া তৈরি হয়। কোষ্ঠকাঠিন্য, অস্থি, পেট, তরল ধরে রাখলে উপশম হয়। সমলক্ষণ দেখে বাত, ক্যান্সার, লিভার রোগে, করোনা ভাইরাস রোগে এটি একটি কার্যকরী ওষুধ। ব্রাইনিয়া আমরা তাহলে কিসে ব্যবহার করতে পারি? ব্রাইনিয়া আমরা সর্দি, কাশি, কোষ্ঠকাঠিন্য, হাড়ের ব্যথা, বাত ইত্যাদিতে এবং ক্যান্সার, লিভার রোগ, করোনা ভাইরাস, কোভিড-19 আমরা এটা ব্যবহার করতে পারি। প্রশ্ন, হোমিওপ্যাথিতে থুজা কিসের জন্য ব্যবহার করা হয়? হোমিওপ্যাথিতে
সুজা কিসের ব্যবহার করা হয়? ত্বক এবং শৈল্পিক ঝিল্লিতে আক্রান্ত হয়, অর্থাৎ শ্লেষ্মা যেখানে থাকে, শৈল্পিক ঝিল্লি, মিউকাস মেমব্রেন, সে সমস্ত জায়গায়, আর হচ্ছে স্কিনে। আর একটা জিনিসে আঁচিলে খুব বেশি ব্যবহার হয়, কিন্তু আঁচিল হলে আমরা সুজা দেবো এমনটা নয়। আঁচিলের বহু রকম ওষুধ আছে। আঁচিলে অ্যান্টিক্রুড আছে, কস্টিকাম আছে, বা বহু রকম আঁচিলের ওষুধ আছে। কিন্তু আমরা সুজা কখন দেবো আঁচিলের ক্ষেত্রে? যখন ডুমুরের মতো আঁচিল হবে। চুলে হেয়ার ফলিংয়ে আমরা সুজা দিতে পারি। হেয়ার ফলিংয়ে দেখা যাবে যে তার চুল দুটো ভাগ হয়ে গেছে। আর কি, খসখসে চুলকানিতে, ক্রমাগত ত্বকের সমস্যা, দীর্ঘস্থায়ী মূত্রথলির সমস্যা, বহুদিন ধরে মূত্রথলিতে নানা রকম সমস্যা, প্রস্রাব করার সময় প্রস্রাব 2 ভাগে ভাগ হয়ে যায়, লিউকোরিয়া জনিত সমস্যা, মেয়েদের মাসিক স্রাব, সাদা স্রাব ইত্যাদি ক্ষেত্রে আমরা সুফল পেয়ে থাকি। প্রশ্ন, হোমিওপ্যাথি ওষুধগুলি কি কি দিয়ে তৈরি করা হয়? আমরা আগেও বলেছিলাম যে বিভিন্ন সোর্স থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। ভেজিটেবল কিংডম, মিনারেল কিংডম, অ্যানিম্যাল কিংডম, তারপরে হচ্ছে প্রাণীজ বীজ এবং শক্তি, ইনভিজিবল পাওয়ার, এই সমস্ত দ্রব্য দিয়ে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করা হয়। প্রশ্ন, হোমিওপ্যাথি কিভাবে অ্যালোপ্যাথি থেকে আলাদা? হোমিওপ্যাথি কি করে অ্যালোপ্যাথি থেকে আলাদা? উত্তর, অ্যালোপ্যাথি ওষুধগুলি শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষাকে প্রভাবিত করে, রোগের লক্ষণগুলো হ্রাস করার চেষ্টা করে, যেখানে হোমিওপ্যাথি নিরাময় লক্ষণগুলি উৎসাহিত বা মূল কারণকে আক্রমণ করে শরীরের প্রাকৃতিক প্রতিক্রিয়া তৈরি করে। একটা হচ্ছে সিমিলার পদ্ধতিতে, আর একটা হচ্ছে ডিসিমিলার পদ্ধতিতে। অর্থাৎ যখন কারো কনস্টিপেশন হয়, অ্যালোপ্যাথিক পদ্ধতিতে এমন ওষুধ দেওয়া হয় যাতে ডায়রিয়া হয়, লুজ মোশন হয়, এটা হচ্ছে ডিসিমিলার পদ্ধতি। আর একটা হচ্ছে সিমিলার পদ্ধতি। সিমিলার পদ্ধতি হচ্ছে, অর্থাৎ কারো যদি রোগ কনস্টিপেশন হয়, আমরা হোমিওপ্যাথি ওষুধের মধ্যে ড্রাগ প্রুভিংয়ের সময় যে ওষুধগুলো কনস্টিটিউশন তৈরি করেছিল সেই ওষুধগুলি দেব। অর্থাৎ আমরা একটা শক্তির যে নিয়ম অনুযায়ী আমরা জানি, when two similar forces meet together, মানে greater suppress the weaker, শক্তিশালী যে থাকে সে দুর্বলকে রিমুভ করে দেয়। তা হোমিওপ্যাথির মূল তত্ত্বটাই হচ্ছে, যখন কারো কোনো অসুখ হয়, আমরা আর্টিফিশিয়ালি একটা সিমিলার ডিজিজ তৈরি করি, যেটা হবে রোগ শক্তির চেয়ে বেশি শক্তিশালী, বেশি পাওয়ারফুল। সেরকম একটা রোগ আমরা আর্টিফিশিয়ালি তৈরি করি। আর একটা যে বিষয় হচ্ছে, অ্যালোপ্যাথিক ওষুধ ড্রাগ প্রুভিং করা হয় ইতর প্রাণীর উপরে। ইতর প্রাণীর উপরে অ্যালোপ্যাথিক ড্রাগ প্রয়োগ করা হয়, আর হোমিওপ্যাথিক ওষুধ প্রুভিং করা হয় হিউম্যান বিইংসের উপরে, সুস্থ মানুষের উপরে। সুস্থ মানুষের উপরে ওষুধ প্রয়োগ করে যে লক্ষণগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা। আর অ্যালোপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা হচ্ছে ইতর প্রাণীর উপর প্রয়োগ করে যে লক্ষণগুলো পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালোপ্যাথিক মেডিসিনের ম্যাটেরিয়া মেডিকা, অ্যালোপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা। তাহলে দুটো ম্যাটেরিয়া মেডিকার মধ্যে নিশ্চয়ই
মৌলিক কিছু পার্থক্য অবশ্যই থাকবে, অবশ্যই মৌলিক পার্থক্য থাকবে। প্রশ্ন, হোমিওপ্যাথিতে কোনো সার্জারি রয়েছে? এই ব্যাপারে আমরা বলবো যে আপনারা একটা ভুল ধারণা অনেকের আছে, যে অনেকে মনে করে যে অ্যালোপ্যাথি বোধহয় সার্জারি, সার্জারি মানেই অ্যালোপ্যাথি, অনেকে মনে করে। কিন্তু আমরা জানি যে সার্জারি ইজ এ সেপারেট পার্ট অফ ট্রিটমেন্ট। অ্যালোপ্যাথিক যেমন একটা সেপারেট সিস্টেম অফ ট্রিটমেন্ট, হোমিওপ্যাথিক যেমন একটা সেপারেট সিস্টেম অফ ট্রিটমেন্ট, আয়ুর্বেদিক যেমন একটা সেপারেট সিস্টেম অফ ট্রিটমেন্ট, ইউনানি যেমন একটা সেপারেট সিস্টেম অফ ট্রিটমেন্ট, তেমনি সার্জারি ইজ এ সেপারেট সিস্টেম। এটা কিন্তু অ্যালোপ্যাথি নয়, সার্জারি মানে অ্যালোপ্যাথি নয়। সার্জারিটা একটা সম্পূর্ণ আলাদা সিস্টেম। আজ থেকে 10,000 বছর আগে ভারতবর্ষে যখন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে আয়ুর্বেদিক চর্চা হতো, তখন কিন্তু আমাদের প্রাচীন ভারতবর্ষে সার্জারি প্রয়োগ ছিল। বর্তমান আধুনিক চিকিৎসা আমরা জানি যে হার্টের অপারেশন হয়, ব্রেনের অপারেশন হয়, কিন্তু আমরা ইতিহাস ঘেঁটে জেনেছি যে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে ভারতবর্ষে আয়ুর্বেদিক চিকিৎসকরা হার্টের অপারেশনও করেছে, ব্রেনের অপারেশন করেছে। তাহলে কখনোই আমরা এটা মনে করতে পারি না যে সার্জারি ইজ এ অ্যালোপ্যাথি। সার্জারি ইজ নট অ্যালোপ্যাথি, সার্জারি ইজ এ সেপারেট সিস্টেম অফ ট্রিটমেন্ট। সুতরাং সার্জারি সমস্ত সাবজেক্টের সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে এবং সমস্ত কোর্সের মধ্যে সার্জারি আছে। এমবিবিএস পড়ার সময় যেমন সার্জারি পড়তে হয়, তেমনি আমরা যখন ডিএমএস পড়েছি, এখন যারা বিএসএমএস পড়ছে, তার আগে যারা বিএসএমএস পড়েছে তাদেরও সার্জারি কোর্স ছিল, তাদেরও সার্জারি করতে হয়েছে। যারা আয়ুর্বেদিক পড়ে তাদেরও কিন্তু সার্জারি করতে হয়। এবং তাদের যে বই, অ্যালোপ্যাথরা যে বই, যে অথরের বই পড়ে, আমরা হোমিওপ্যাথরা কিন্তু সেই অথরের বই পড়ি, আমরা আয়ুর্বেদরা কিন্তু সেই একই অথরের বই পড়ে। হ্যাঁ, সুতরাং কখনই মনে করা উচিত নয় সার্জারি ইজ অ্যালোপ্যাথি। সার্জারি ইজ এ আলাদা সিস্টেম অফ ট্রিটমেন্ট। এটা সবার ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, অ্যালোপ্যাথির ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, আয়ুর্বেদিক ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, ইউনানির ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। আর সবার চিকিৎসার একটা সীমারেখা থাকে, তার বাইরে যখনই যায় তখন তাদের সার্জারি শরণাপন্ন হতে হয়। তবে আসার কথা এই যে অ্যালোপ্যাথদের সার্জারি কথায় কথায় সার্জারির প্রয়োজন হয়, হোমিওপ্যাথদের কথায় কথায় সার্জারির প্রয়োজন হয় না। এমন কিছু রোগ আছে যেটা অ্যালোপ্যাথিতে উইদাউট সার্জারিতে কোনো দিনই তারা আরোগ্য করতে পারবে না, কিন্তু আমরা হোমিওপ্যাথরা উইদাউট সার্জারি, হেল্প অফ সার্জারি, আমরা অপারেশন না করেও ভালো করতে পারি। যেমন ধরুন মেয়েদের জরায়ুতে টিউমার, অ্যালোপ্যাথের কাছে গেলে তাদেরকে অপারেশন করতে হয়। ওভারিতে টিউমার, তাদের বিকল্প কোনো রাস্তা নেই অপারেশন ছাড়া। যে কোনো টিউমার, তাদের সার্জারি ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমরা 999টা ক্ষেত্রে আমরা উইদাউট সার্জিক্যাল হেল্প আমরা কিন্তু টিউমার নিরাময় করতে পারি। এবং এটা আমার দীর্ঘ 50 বছরের অভিজ্ঞতা দেখেছি যে আমরা বহু টিউমার উইদাউট অপারেশন একদম নির্মূল করে দিয়েছি। সুতরাং অ্যালোপ্যাথিদের যতটা সার্জারি প্রয়োজন হয়, হোমিওপ্যাথি ততটা প্রয়োজন হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি হয় যেখানে সার্জারি করানো শরণাপন্ন হতেই হবে, তখন হোমিওপ্যাথিও
সার্জারি শরণাপন্ন হয়। হোমিওপ্যাথি ওষুধের কি কোনো মেয়াদ আছে? প্রত্যেকটা ওষুধের যেমন একটা এক্সপায়ারি ডেট থাকে, এমনকি কসমেটিক গুডসেও একটা এক্সপায়ারি ডেট থাকে। হোমিওপ্যাথিক ওষুধে কি কোনো এক্সপায়ারি ডেট আছে? উত্তরে আমরা বলবো হোমিওপ্যাথিক ওষুধগুলি এফডিএ নীতি গাইড সেকেন্ডের অধীনে মেয়াদোত্তীর্ণ মেয়াদ থেকে অব্যাহতিপ্রাপ্ত। অর্থাৎ এফডিএ যে রুলস, যে গাইডলাইন আছে, সেখান থেকে তারা অব্যাহতি পেয়েছে, মেয়াদের কোনো ব্যাপার নেই। হোমিওপ্যাথিক ওষুধ এর কোনো এক্সপায়ারি ডেট নেই। সুতরাং হোমিওপ্যাথিক ওষুধ যতক্ষণ পর্যন্ত তার বিবর্ণ রং না হয় ততক্ষণ পর্যন্ত হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা যেতে পারে, ওর কোনো এক্সপায়ারি ডেট নেই। প্রশ্ন, হোমিওপ্যাথিক কোনটি বেশি শক্তিশালী? হোমিওপ্যাথি ওষুধ কোনটি বেশি শক্তিশালী, 6x না 30x? উত্তর, হোমিওপ্যাথিতে পোটেন্সি যত বেশি হবে ওষুধটি তত বেশি শক্তিশালী হবে, কিন্তু নিম্ন শক্তির কিছু সুবিধা আছে, কারণ ওই ক্ষেত্রে ওষুধটি ঘন ঘন প্রয়োগ করা যায়। উচ্চ শক্তির ওষুধ আমরা ঘন ঘন প্রয়োগ করতে পারি না, কিন্তু নিম্ন শক্তির ওষুধগুলো আমরা বেশি ঘন ঘন প্রয়োগ করতে পারি। এই হচ্ছে ওষুধের রিপিটেশনের সুবিধা। আমরা আজকে দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। এর পরের দিন আমরা তৃতীয় পর্ব শুরু করব।